আচ্ছা, আজকে যে জিনিসটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে যে এই মানে আগের দিনই বলছিলাম একটু, কিন্তু ওখানে একটুখানি মানে কমপ্লিকেটেড হয়ে গেছিল অনেকগুলো জিনিস একসঙ্গে বলতে গিয়ে। আহ, ব্যাপারটা হচ্ছে যে বাইন্ডিং প্রবাবিলিটি কার না অফ আরএনএ পলিমারেজ, সংক্ষেপে এটাকে আরন্যাপও বলা হয়। মানে ট্রান্সক্রিপশনটা হতেই পারে, মানে ট্রান্সক্রিপশনের শুরুটা অ্যাকচুয়ালি হয় জাস্ট বিকজ, মানে মেন কারণটাই হচ্ছে যে আরএনএ পলিমারেজই কিন্তু সব কাজটা করে, মানে ডিএনএ আছে সেটাকে আনউইন্ড করা, করে একটা ট্রান্সক্রিপশন বাবল তৈরি করা, তারপরে আরএনএ মেসেঞ্জার আরএনএটাকে ধরে রাখা, ক্রিয়েট করা, তারপরে পুরো ব্যাপারটাকে স্ক্যান করা, এই পুরো কাজটাই কিন্তু প্রাইমারিলি করে আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ যে কানেক্ট হবে, এবার কানেক্টটা কোথায় হয়? যেই জিনটাকে আমি কপি করতে চাই, মানে বেসিক্যালি তো পরপর পরপর এরকম কোড, তা এটা ডিএনএ এর একটা স্ট্র্যান্ড। তো ধরা যাক যে আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট হচ্ছে এখান থেকে এতটা, তাহলে তার যে আগের রিজিয়নটা থাকবে সেটাকে বলে, মানে এটা হচ্ছে জিন যেটাকে আমি কপি করব, আর তার যে ঠিক আগের রিজিয়নটা সেটাকে বলে প্রমোটার। এখন হ্যাঁ, তার যে আগের রিজিয়নটা সেটাকে বলে প্রমোটার। এখন কোনো একটা জিনকে কপি করতে গেলে, মানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, প্রথম কাজটাই যেটা হতে হবে সেটা হলো যে একটা আরএনএ পলিমারেজকে প্রমোটারে অ্যাড হতে হবে। এবার প্রমোটার ছাড়াও অন্য অনেক রিজিয়নেই অ্যাড হতে পারে, তো অন্য রিজিয়নগুলোকে বলা হয় নন স্পেসিফিক সাইট। আচ্ছা, এখানে সাইট বলতে আমি কি মিন করছি, যে একটা আরএনএ পলিমারেজ মানে অ্যাসোসিয়েট হতে যতটুকু জায়গা লাগে, ঠিক আছে, আরএনএ পলিমারেজের সাইজটা একটু বড়, তো হয়তো ডিপেন্ডিং অন আরএনএ পলিমারেজের সাইজ অবশ্য একটা অ্যাভারেজ সাইজে থাকে, তো বেশ অনেকটা বেস পেয়ার রিজিয়ন জুড়ে আরএনএ পলিমারেজ অ্যাটাচ হয় অ্যাকচুয়ালি। তো এবার আরএনএ পলিমারেজ গুলো প্রশ্ন হচ্ছে কি করে জানবে যে ওকে প্রমোটারেই অ্যাটাচ হতে হবে। ইন প্রিন্সিপাল ও প্রমোটারেও অ্যাটাচ হতে পারে। প্রমোটার মানে কিন্তু জিনেরই একটা অংশ, মানে ডিএনএরই একটা পোর্শন। কোনটাকে প্রমোটার বলে? ডিএনএর যে অংশটাকে আমি কপি করতে চাই, বা জিনের লাগোয়া পোর্শন, দ্যাট ইজ কল্ড প্রমোটার। ঠিক আছে, এখন তো মানে আরএনএ পলিমারেজটা কি করে জানবে যে ও প্রমোটারই অ্যাড হতে হবে ওকে, কেননা ও ইন প্রিন্সিপাল কিন্তু প্রমোটারেও অ্যাটাচ হতে পারে বা জিনেও অ্যাটাচ হতে পারে, মানে যেখানে অ্যাড হলে পরে আমাদের শরীরের কোনো লাভই হবে না সেখানেও ও অ্যাটাচ হতে পারে। তো প্রশ্ন এটাই যে যেহেতু আরএনএ পলিমারেজ সব জায়গাতেই অ্যাটাচ হতে পারে, এবার যদি প্রমোটার ছাড়া অন্য কোনো রিজিয়নেও অ্যাটাচ হয় তাহলে সেটাকে বলবো নন স্পেসিফিক সাইট। এই সাইট বলতে কি বোঝাচ্ছে, যে একটা আরএনএ পলিমারেজ যখন অ্যাটাচ হয় তখন যতটা রিজিয়ন জুড়ে অ্যাটাচ হয় সেইটা হচ্ছে একটা সাইট। বুঝেছিস? একটা সাইট বলতে আমরা সেটাই মিন করছি। তো প্রোমোটার রিজিয়নে যদি কেউ অ্যাটাচ হয় তাহলে আমরা বলবো যে ও একটা স্পেসিফিক সাইটে অ্যাটাচ হয়েছে। প্রোমোটার ছাড়া অন্য কোথাও যদি ও অ্যাটাচ হয় তাহলে আমরা বলবো নন স্পেসিফিক সাইটে অ্যাটাচ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রবাবিলিস্টিক ব্যাপার হয়ে গেল। প্রবাবিলিস্টিক সিচুয়েশন। তাহলে এবার আমাকে দেখতে হবে যে আরএনএ পলিমারেজের প্রোমোটারে বাইন্ড হওয়া এবং নন স্পেসিফিক সাইটে বাইন্ড হওয়ার প্রবাবিলিটিটা কিরকম। হ্যাঁ,
এখানে ইম্পর্টেন্ট প্যারামিটারটা কি? দ্য বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি অফ RNA polymerase with non-specific site, ধরা যাক this is epsilon ns pd। আচ্ছা, এই পিডিটা হচ্ছে, অবশ্য আমি এখনো শিওর না। আচ্ছা, এই পিডিটা পিডি, ঠিক আছে, পিডিটা কি সেটা আমি এখনো বুঝতে পারিনি, ওটা যখন বুঝতে পারবো তখন বলে দেবো। আর বাইন্ডিং এনার্জি অফ RNA polymerase with প্রোমোটার। প্রোমোটারটা কি? স্পেসিফিক সাইট। সেটা যদি এই হয়, তাহলে এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? এই বাইন্ডিং এনার্জির উপরেই ডিপেন্ড করবে, কারণ আমরা এরপরেই এখানে ম্যাক্সওয়েল বোলজম্যান ফ্যাক্টরটাকে ইনক্লুড করব, ঠিক আছে। তাহলে এবার আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের থিওরি অ্যাপ্লাই করি। এখানে আমরা ক্যানোনিক্যাল অনসেম্বল ফর্মুলেশন নিয়ে কাজ করব, প্রাইমারিলি বিকজ আমাদের যে সিস্টেম, এক্ষেত্রে আমাদের সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি জিনটা, জিন ঠিক না, ডিএনএ স্ট্র্যান্ড, যার আর কি ট্রান্সক্রিপশন করতে হবে। আর রিজার্ভার হচ্ছে বাকি সারাউন্ডিংস। ওকে, তো এই সারাউন্ডিংস এর টেম্পারেচারটা একটা ফিক্সড টেম্পারেচার, মানে আমাদের বডি টেম্পারেচার যেটা, সেটাই। তাহলে দিস ইজ আ ক্যানোনিক্যাল অনসেম্বল, ঠিক আছে। এবার ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে যে ডিএনএ এর সাথে আরএনএ পলিমারেজের বাইন্ডিং, এইটা হচ্ছে ঘটনা। তো সাপোজ পি হচ্ছে টোটাল নাম্বার অফ RNA polymerase present in the cell, যেই সময় আমার ট্রান্সক্রিপশনের দরকার আছে, ডিউরিং ট্রান্সক্রিপশন, সেই সময় সেলটাতে পি সংখ্যক RNA পলিমারেজ আছে, আর ওই ডিএনএ তে নাম্বার অফ নন স্পেসিফিক সাইটস ডিএনএ তে যে নাম্বার অফ নন স্পেসিফিক সাইট, সেটাকে আমি NNS বললাম। এইটা এই না, নন স্পেসিফিক সাইটস বলতে এইরকম একটা বাক্স, ঠিক আছে, এরকম একটা বাক্স, এটা একটা নন স্পেসিফিক সাইট। এইরকম আরেকটা বাক্স, এটা হচ্ছে আরেকটা নন স্পেসিফিক সাইট, এরকম আর কি। এবং একটা আরএনএ পলিমারেজ, একটাই সাইটে অ্যাটাচ হতে পারে, ঠিক আছে। এইটা ইম্পর্টেন্ট, মানে একটা বাক্সতে একটাই পলিমারেজ ঢুকবে। NNSটা বাক্স আছে, আর পিটা পলিমারেজ আছে, আরএনএ পলিমারেজ। এবার একটা বাক্সতে একটাই আরএনএ পলিমারেজ ঢুকতে পারে, এই হচ্ছে বক্তব্য। নাও let us imagine a situation, but let us consider কি বলবো, মানে on the DNA strand there is only one promoter,
ঠিক আছে, মানে NS টা নন স্পেসিফিক সাইট, সেটা তো ঠিক আছে। আর প্রোমোটারের সংখ্যা there is only one promoter। সেক্ষেত্রে the partition function when all RNA polymerase attach to non-specific sites। ঠিক আছে, আচ্ছা অবশ্য এটা ঠিক আছে, ঠিক আছে। So the partition function for what all RNA polymerase attached to non-specific sites, সেটা তাহলে কি হবে? partition function মানে এটা কি হয় অ্যাকচুয়ালি? for all possible configuration e to the power minus beta er, মানে হচ্ছে আমাকে all possible configuration কনসিডার করতে হবে প্রত্যেকটা কনফিগারেশনের জন্য, মানে for rth কনফিগারেশন er হচ্ছে সিস্টেম এনার্জি, এবার যতগুলো কনফিগারেশন পসিবল প্রত্যেকটার উপর সামেশন। ঠিক আছে, এখন সমস্ত আরএনএ পলিমারের যদি নন স্পেসিফিক সাইটে অ্যাড হয় তাহলে সিস্টেমের টোটাল এনার্জি হবে পি ইন্টু, কারণ পিটা আরএনএ পলিমারেজ আছে, পি ইন্টু এপসাইলন নন স্পেসিফিক, কারণ নন স্পেসিফিক সাইডে অ্যাটাচ হয়েছে, তাহলে এটা হচ্ছে টোটাল সিস্টেম এনার্জি। এবার এই ধরনের হাউ মেনি কনফিগারেশনস পসিবল? কতগুলো কনফিগারেশন পসিবল? আমার NS টা বক্সেস আছে আর P বলস আছে। Pটা বল যারা NS টা বক্সের মধ্যে ঢুকবে, এবং এই Pটা বল কিন্তু দে আর আইডেন্টিক্যাল, আরএনএ পলিমারেজ গুলো দে আর আইডেন্টিক্যাল। সুতরাং কতগুলো কনফিগারেশন পসিবল? NS ফ্যাক্টোরিয়াল, ওই কম্বিনেশন আর কি, P ফ্যাক্টোরিয়াল NS minus P factorial। Therefore, the partition function when all RNA polymerase attached to non-specific sites, it is NS factorial P factorial NS minus P factorial e to the power minus beta P epsilon NS beta। ঠিক আছে, এটা হচ্ছে সকলেই যখন নন স্পেসিফিক সাইটে অ্যাড হয়েছে। এবার হোয়াট ইফ একটাই প্রোমোটার আছে তো এখানে, এবার আমি যদি বাইন্ডিং প্রবাবিলিটি বার করতে চাই সো দ্যাট, মানে এই ডিএনএ স্ট্র্যান্ডে একটাই প্রোমোটার আছে, এরকম একটা স্ট্র্যান্ড, আচ্ছা এটা এগুলোতে আপনার দরকার নেই, আমি যদি সাইট হিসাবে দেখাই তাহলে একটা নন স্পেসিফিক, এরকম নন স্পেসিফিক সাইট, এবার এতগুলো নন স্পেসিফিক সাইটের মধ্যে একটা প্রোমোটার আছে। ঠিক আছে, তাহলে একটা মানে যদি আরএনএ পলিমারেজ গুলো সব মানে পিটা পলিমারেজ, তো তারা যদি সবাই নন স্পেসিফিক সাইট গুলোতেই অ্যাটাচ হয় তাহলে পার্টিশন ফাংশনটা বেরিয়েছে এই। কিন্তু যদি RNA polymerase gets attached to the
প্রোমোটার। এইরকম যদি সিচুয়েশন হয়, সুতরাং পিটা পলিমারেজের মধ্যে একজন প্রোমোটারে যাবে, কারণ একটাই প্রোমোটার আছে, আর তাহলে বাকি থাকছে P-1টা পলিমারেজ যারা নন স্পেসিফিক সাইটে অ্যাড হচ্ছে। তাহলে সিস্টেম কনফিগারেশন, এই সিস্টেম এনার্জি ইন দিস কনফিগারেশন, ইট ইজ একটা হবে স্পেসিফিক সাইটের জন্য প্লাস P-1টা হবে নন স্পেসিফিক সাইটে বাইন্ডিং এর জন্য। ক্লিয়ার? আর পসিবল নাম্বার অফ কনফিগারেশন বা মাল্টিপ্লিসিটি যাকে আমরা বলি, মাল্টিপ্লিসিটি, তো এটা কি হবে? অবভিয়াসলি এটা হবে nns ফ্যাক্টোরিয়াল বাই P-1 ফ্যাক্টোরিয়াল, কারণ এখন P-1টা পলিমারেজ, nns - P+1 ফ্যাক্টোরিয়াল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা প্রোমোটার বলে ব্যাপারটা একটু ইজি হলো। এটা যদি একটা প্রোমোটারের বদলে দুটো প্রোমোটার থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা একটু ঝামেলার হয়ে যেত। মানে অ্যাকচুয়ালি তখন কিছুই না, তখন ওইটা করতে হতো আর কি, PA ইউনিয়ন B এরকম ভাবে ব্যাপারটা তখন করতে হতো, PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন B। কারণ তখন একটা প্রোমোটার অকুপাইড, এটা হতে পারে, আবার দুটো প্রোমোটারই অকুপাইড, সেটা হতে পারে, আবার পিটা পলিমারেজ আইডেন্টিক্যাল, তাহলে এই পিটা পলিমারেজের মধ্যে যে কোনো দুটো এখানে আসতে পারে, এই ধরনের অনেক ফ্যাক্টর এখানে তখন এসে ঢুকে যেত। ঠিক আছে? অবশ্য তাতে ব্যাপারটা কনফিগারেশনে কিছু চেঞ্জ হতো না। এটা একটু ভাববি তো, এটা হোম টাস্ক, যা কঠিনটাই দিলাম, এটা বইতেও নেই। সেটা হচ্ছে যে যদি প্রবাবিলিটি অফ occupation of promoter if two promoters present. ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা হবে এই যে মাল্টিপ্লিসিটি আছে সেইটা ইন্টু e to the power minus beta ইয়া। ঠিক আছে? তার সঙ্গে আমাকে আরেকটা অ্যান্সার দিবি, সেটা হচ্ছে যে এই যে প্রোমোটারে যে আরএনএ পলিমারেজ অ্যাড হচ্ছে, তো এটা তো পিটা মানে any one out of P RNA polymerase can be added to the promoter. তো সেটা আমরা এখানে কোথাও কনসিডার করেছি কিনা। ঠিক আছে? মানে আমরা যে মাল্টিপ্লিসিটি ক্যালকুলেট করলাম, সেখানে আমরা বেসিক্যালি কি বললাম যে NNSটা নন স্পেসিফিক সাইট, সেখানে P-1টা আরএনএ পলিমারেজ অ্যাটাচ হচ্ছে। কিন্তু এবার ইন প্রিন্সিপাল এখানে তো আরো একটা ব্যাপার আছে যে পিটা আরএনএ পলিমারেজ, তার মধ্যে যে কোনো একটা প্রোমোটারে অ্যাড হতে পারে। এবার এরা সকলেই যেহেতু আইডেন্টিক্যাল, তো সেইটা আমরা কি এই মাল্টিপ্লিসিটির মধ্যে ধরলাম নাকি ধরিনি, এটা ধরতে হবে। ঠিক আছে? প্রশ্নটা বুঝেছিস? মানে এখানে পিটা পলিমারেজ আছে আর একটা প্রোমোটার আছে, এই প্রবলেমটার জন্য একটা প্রোমোটার আছে আর পিটা পলিমারেজ আছে। ঠিক আছে? এবার আমরা মাল্টিপ্লিসিটিটা কি লিখেছি যে P-1টা আরএনএ পলিমারেজ NNSটা নন স্পেসিফিক সাইটে কত রকম ভাবে থাকতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রোমোটারটাও তো P রকম
পি প্রকারের অকুপাইড হতে পারে, কারণ পিটা পলিমারেজ আছে, পি এর মধ্যে যে কোনো একটা এখানে অ্যাটাচ হচ্ছে, তাহলে সেটাও তো আরেকটা মাল্টিপ্লিসিটি, কিন্তু সেটা কি আমরা এখানে ধরতে হবে নাকি এটা অটোমেটিক্যালি ধরা হয়ে গেছে, এটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এই দুটো সিচুয়েশন, তাহলে নাও দ্য বাইন্ডিং প্রবাবিলিটি, সো দ্য কিভাবে লিখবো ওটাকে, binding probability of RNA polymerase to the promoter, যখন number of RNA polymerase is equal to P. So what is the probability? Obviously this will be equal to এইটার এই কনফিগারেশনের প্রবাবিলিটি জানতে চাইছি, তাহলে হবে হচ্ছে nns factorial p minus 1 factorial to the power minus beta epsilon s pd plus p minus 1 epsilon ns pd, আর নিচে হবে একবার হবে এইটা প্লাস উপরে যেটা আছে সেইটা। এই ঠিক আছে, আচ্ছা এইবার তারপর তো অনেক রকম ভাবে সিম্পলিফিকেশন হবে এটা, আর একটা খুব ইম্পর্টেন্ট সিম্পলিফিকেশন হচ্ছে, এটা আগের দিনই বলেছিলাম যে ns factorial by nns minus p factorial, সেটা this is equal to nns minus 1 nns minus 2 এরকম করতে করতে nns minus p plus 1। এবার nns যেহেতু খুবই লার্জ এবং নাম্বার অফ আরএনএ পলিমারেজে, ডিএনএটা তো বিশাল লম্বা, আরএনএ পলিমারেজের সংখ্যা সেই তুলনায় খুবই কম, তাহলে নন স্পেসিফিক সাইটের সংখ্যা ডিএনএ, মানে তোরা আগেই দেখেছিস মিলিয়নস অফ বেস পেয়ার্স ক্যান এক্সিস্ট অন আ ডিএনএ স্ট্র্যান্ড, সুতরাং এনএনএস অ্যাকচুয়ালি ইট ইজ আ ভেরি লার্জ নাম্বার। সো আমরা এই প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 এর থেকে p - 1 এদেরকে ইগনোর করতে পারি, ইগনোর করলে আমি এনএনএস পাচ্ছি এতটুকু, this is approximately equal to this। এবার একই রকম ভাবে এটা এদের সকলের ক্ষেত্রেই হবে, আর in addition to that we define epsilon s minus স্পেসিফিক আর নন স্পেসিফিক সাইটে অ্যাটাচ হওয়ার যে বাইন্ডিং এনার্জি তাদের ডিফারেন্স, এটাকে যদি ডেল্টা এপসাইলন দিয়ে ডিনোট করি তাহলে ইট টেকস অন আ ভেরি সিম্পল ফর্ম, সেই সিম্পল ফর্ম হচ্ছে so it takes on a very simple form, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে, 1/1 plus nns by p e to the power beta, ওই এনার্জি ডিফারেন্সটা। তো এখানে যেটা দেখা যাচ্ছে nns, এটা তো ওই ডিএনএ লেংথ কিরকম তার উপর, বাইন্ডিং এনার্জির ডিফারেন্স এটা ইউনিভার্সাল, কারণ মানে এটা আর কোনো ভেরিয়েশন নেই, এটা একটা ফিক্সড কোয়ান্টিটি, কারণ আরএনএ পলিমারেজ, প্রোমোটার এবং জিন এটা তো কোনো একটা প্রজাতির জন্য অ্যাটলিস্ট একই রকম, তাহলে এনার্জি পার্টটা একই।
যেটা ভ্যারি করবে সেল টু সেল করতে পারে সেটা হলো এইটা, নাম্বার অফ আরএনএ পলিমারেজ। এখন প্লট করলে দেখা যাবে এই কোয়ান্টিটিটাকে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বাইন্ডিং ভার্সাস নাম্বার অফ আরএনএ পলিমারেজ মলিকিউল। আরএনএ পলিমারেজ মলিকিউলের সংখ্যা 1000-এর কাছাকাছি হলেই এই প্রবাবিলিটিটা প্রায় 1-এর কাছাকাছি চলে যায়, মানে এক্স্যাক্ট 1 নয়, এইটা 10⁻0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 10⁻−1, মানে হচ্ছে 0.1। ঠিক আছে, 0.1 এর থেকে বেশি, ঠিক আছে, 1-এর থেকে কম, কিন্তু 0.1 এর থেকে বেশি। তার মানে এবার এটা তো এখনো স্যাচুরেট করেনি, ঠিক আছে, মোটামুটি 2000-এ গেলে এটা 1-এর প্রায় কাছাকাছি চলে যাবে। তার মানে এটাই দাঁড়ালো যে বাইন্ডিং প্রবাবিলিটি চান্স দ্যাট, মানে এখানে কিন্তু আমরা মাত্র একটাই প্রমোটার ধরেছি, তাতেই আমরা দেখতে পাচ্ছি যে 2000-এর কাছাকাছি, মানে 1000-এর থেকে অনেকটা বেশি আরএনএ পলিমারেজ মলিকিউলের সংখ্যা। সেটা হলেই প্রমোটারে একটা পলিমারেজ মলিকিউল থাকবেই, সে ডাজন্ট ম্যাটার যে এনএস মানে ডিএনএটা যতই লম্বা হোক না কেন, নো ম্যাটার হাউ মাচ লার্জ ইট ইজ, কিন্তু প্রমোটারে একটা পলিমারেজের যাওয়ার সম্ভাবনা 1-এর খুব কাছে। দিস ইজ দ্য ম্যাজিক অফ মানে প্রবাবিলিটি। ঠিক আছে, এবার আমরা বলতেই পারি যে ইন প্রিন্সিপাল যে এমন তো হতেই পারে যে প্রমোটারে কেউই গেল না, সকলেই কেন, নন স্পেসিফিক সাইটের সংখ্যা খুব বেশি, আমি যদি আরো বাড়িয়ে দিই, তবুও দেখা যাচ্ছে যে অসংখ্য নন স্পেসিফিক সাইটের মধ্যে একটি মাত্র প্রমোটার থাকলেও সেখানে আরএনএ পলিমারেজের যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, যদি 1000-এর বেশি পলিমারেজ মলিকিউলস থাকে, এবং ইউজুয়ালি এটাই থাকে। কোনো কোষে যদি এটা না থাকে তখন সেই কোষে ট্রান্সক্রিপশনটা ঠিকমতো হবে না, যেখান থেকে বিভিন্ন রকমের ডিফর্মিটিস আসতে পারে। আর নর্মাল কন্ডিশনে 1000-এর বেশি থাকে, তাই প্রমোটার, এটা একটা প্রমোটার বললাম, এবার বুঝতে পারছিস বলতে এটা কমন সেন্স থেকে এটাই মনে হয় যে প্রমোটারের সংখ্যা যদি বাড়াই তাহলে এই প্রবাবিলিটি আরো বাড়বে, এই জন্যই এটা ক্যালকুলেট করতে বলেছি যে দুটো প্রমোটার হলে ব্যাপারটা কি হবে, প্রবাবিলিটিটা, বাইন্ডিং প্রবাবিলিটিটা, সেটা একটু তোরা নিজেরা ক্যালকুলেট করবি। হিসাব মানে এক্সপেকটেশনস হচ্ছে যে এর থেকে অনেক বেশি হওয়া উচিত, হয়তো ডাবল। তাহলে এটা একটু তোদের চেক করতে মানে চেক করবি। প্রবলেমটা হচ্ছে এই যে find out the binding probability if two promoters are present. ঠিক আছে, এটা একটু ভাববি সময় নিয়ে। ওকে, তাহলে এটা গেল ম্যাথমেটিক্স অফ ট্রান্সক্রিপশন, তার একটা ছোট্ট পার্ট। এটা মানে বলতে পারিস সিনেমার ট্রেলার। এরপর একটু এনার্জেটিক্স সম্পর্কে জাস্ট ইন্ট্রোডাকশনটা দেব, ডিটেল ডিসকাশনটা পরের ক্লাসে করব। সেলুলার প্রসেসগুলো চালিয়ে নিয়ে যেতে কতটা এনার্জির দরকার হয়, সেই এনার্জেটিক্স সেলের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, মানে এই যে আমরা বলি কেউ বেশি এনার্জেটিক, কেউ কম এনার্জেটিক, ঠিক আছে, তো রাফলি তোরা এই ব্যাপারটা জানিস। এই সেলুলার প্রসেসগুলো এবং সেলুলার লাইফ এবং আমাদের এভরিডে লাইফে আমরা যত প্রকারের মাসেল মুভমেন্ট করি, মানে খুব ছোটখাটো, মানে হার্ট যে ব্লাডকে পাম্প করছে এটাও একটা মাসেল মুভমেন্ট, আবার হাত পা নাড়াচ্ছি এটাও একটা মাসেল মুভমেন্ট, আবার কেউ জিমে গিয়ে বাইসেপস ট্রাইসেপস ফোলাচ্ছে সেটাও সে মাসেল মুভমেন্ট করছে। তো কিছু না কিছু এগুলো হচ্ছে কিছু না কিছু দিস অর দ্যাট ট্রান্সফরমেশন অফ এনার্জি। এবার আমরা যে খাবারগুলো খাচ্ছি মেনলি ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, তো এগুলো শুধু আমাদেরকে যে দৈর্ঘ্যে প্রস্থে বাড়াচ্ছে সেটাই নয়, অলসো আমরা এখান থেকে এনার্জি গেইন করছি। এখন
সবটাই যে আমরা এনার্জি ট্রান্সফর্ম করছি, মানে যাকে যেটা খাচ্ছি তার থেকে এনার্জি ট্রান্সফর্ম করছি, শুধু সেটা দিয়েই তো কাজ হয় না। মেন ব্যাপারটা আসবে ফ্রম এক্সটার্নাল সোর্স, অর্থাৎ সানলাইট। এখন সানলাইটকে তো মানুষরা ডাইরেক্টলি ক্যাপচার করতে পারে না, বেশিরভাগ উন্নত প্রাণী সেটা পারে না, এই ব্যাপারে তারা মোটেই উন্নত না। সানলাইটকে ক্যাপচার করতে পারে মেনলি উদ্ভিদ, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, তাছাড়া কিছু ইউনিসেলুলার ইউক্যারিওটস আছে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে। এদের কাউকে আমরা উন্নত বলি না কিন্তু, অথচ এনার্জির জন্য আমরা পুরোপুরি এদের উপর নির্ভরশীল, কেননা পরিবেশ থেকে এনার্জি আমরা ডাইরেক্টলি নিতে পারি না। তাহলে এরা এনার্জি হারভেস্ট করে, এরা নিজেদের কাজটাও যা করার করে নেয়, প্লাস ওরা বডির মধ্যে কিছুটা এনার্জি স্টোর করে। এবার কি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সবাই সবার সঙ্গে যুক্ত। তাহলে একটা ইকোসিস্টেমের যে টোটাল ফুড ওয়েব, সেই পুরো ফুড ওয়েবের এনার্জি সাপ্লাই দেওয়ার কাজটা কিন্তু করে এই প্রাণীগুলো এবং উদ্ভিদ, যারা হু ক্যান ডাইরেক্টলি ক্যাপচার সানলাইট ফ্রম এনভায়রনমেন্ট। বিশাল একটা কাজ করে, উই শুড রিমেন গ্রেটফুল টু দেম অ্যাকচুয়ালি। তো বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে দেয়ার আর 4 kinds of energy which are relevant: chemical energy, mechanical energy, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, কারণ আমরা লাইট অ্যাবজর্ব করছি, তো ফোটন, ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এবং থার্মাল এনার্জি। বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেসে সবাই একে অন্যতে ট্রান্সফর্ম হয়, তবে থার্মাল এনার্জি জেনারেলি অন্য এনার্জিতে কনভার্ট হয় না, কেননা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে কি বলেছিল, কারুর কি মনে আছে? সংক্ষেপে বলতে পারবি? মানে ল্যাঙ্গুয়েজটা বলতে হবে না, কিন্তু থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল টাতে মানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে হিট ওয়ার্ক কনভার্সনের ব্যাপারে? এনিবডি? কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ছিল, কার্নো সাইকেল ছিল। থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে বলা হয়েছে যে নো ইঞ্জিন ক্যান পারফর্ম, প্রথমত নো ইঞ্জিন ক্যান পারফর্ম উইথ 100% এফিসিয়েন্সি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নো ইঞ্জিন ক্যান পারফর্ম উইথ এফিসিয়েন্সি গ্রেটার দ্যান অ্যান ইঞ্জিন, গ্রেটার দ্যান আ রিভার্সিবল ইঞ্জিন, মনে পড়ছে এই কথাটা? গ্রেটার দ্যান আ রিভার্সিবল ইঞ্জিন এফিসিয়েন্সি, মানে দুটো রিজার্ভারের মধ্যে একটা কিছু কাজ করছে, একটা মেশিন, এবার T1 T2, তার এফিসিয়েন্সি তার এফিসিয়েন্সির একটা ম্যাক্সিমাম লিমিট আছে। এই ম্যাক্সিমাম লিমিটটা কোনটা? এই ম্যাক্সিমাম লিমিট হচ্ছে ওই একই টেম্পারেচারে রিজার্ভারের মধ্যে কাজ করা একটা রিভার্সিবল ইঞ্জিন, তার যা এফিসিয়েন্সি হয় সেটা ওই রিজার্ভার বা এই টেম্পারেচারের জন্য ওটাই ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি। এর থেকে বেশি এফিসিয়েন্সিওয়ালা কোনো ইঞ্জিন ডিজাইন করাই সম্ভব নয়, অর্থাৎ 1 - T2/T1। এটা হচ্ছে কি T1 T2 ওরা দুটো রিজার্ভারের মধ্যে কোনো রিভার্সিবল ইঞ্জিন যদি কাজ করে তার এফিসিয়েন্সি এটাই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর দিস পার্টিকুলার টেম্পারেচারস। এবার এমন কোনো ইঞ্জিন তুই তৈরি করতে পারবি না যার এফিসিয়েন্সি এর থেকে বেশি, ঠিক আছে? তো আর এই 100% এই ব্যাপারটা কি না, আমি কোনো একটা ওয়ার্ক, কোনো একটা সিস্টেম থেকে আমি হিট নিলাম এবং সেটাকে পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে দিলাম উইথ 100% এফিসিয়েন্সি, এটা সম্ভব নয়। কিছুটা হিট আমাকে অন্যত্র রিজেক্ট করতেই হবে। সো দিস ইজ দ্য মানে হার্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো যেহেতু হিট থেকে ওয়ার্কে কনভার্ট হওয়ার ক্ষেত্রে মানে এত রকমের ঝামেলা আছে, সেই জন্য জেনারেলি থার্মাল এনার্জি থেকে আর মানে কোনো এগুলোতে কোনো কনভার্সন হয় না। আদারওয়াইজ বাকি এনার্জিগুলো সবাই বিভিন্ন প্রসেসের মাধ্যমে সবাই সবেতেই কনভার্ট হতে থাকে। যেমন ধর একটা এক্সাম্পল তোরা পড়েছিস, সেটা হলো যে ওই যে ফ্রুট ফ্লাই তো ছিল, যেটা ফ্রুট ফ্লাই ছিল না, কিন্তু কি ছিল একটা, যার চোখ
দিনের বেলায় একরকম, রাতের বেলায় একরকম, ফ্লাই নয়, সেটা এক ধরনের স্পাইডার, ঠিক আছে, যে রাতের বেলায় শিকার করে। তো সূর্যের আলো না থাকলে, মানে সূর্যের আলো থাকলে ওর রেটিনার যে রড সেলগুলো আছে ওগুলো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, দিয়ে চোখগুলো ছোট ছোট হয়ে যায়। তো সেখানে অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে, বেসিক্যালি ও সানলাইট রিসিভ করছে উইচ ইজ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এটার ফলে ওর রেটিনার যে কোষগুলো আছে তাদের একটা কি বলবো, মানে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। স্ট্রাকচারাল চেঞ্জ অর্থাৎ একটা মোশন হচ্ছে, which is মেকানিক্যাল মোশন। তাহলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এবারের উল্টোটাও হয়, অনেকে যেমন আমরা বলতে পারি যে জোনাকি যেমন রাতের বেলায় যে জোনাকি যে আলো জ্বলে, তাহলে এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। অরিজিনাল ঘটনাটা কি হচ্ছে, অরিজিনাল ঘটনাটা কিছু একটা কেমিক্যাল রিয়াকশন, তাহলে সেক্ষেত্রে কেমিক্যাল এনার্জি ইজ বিং কনভার্টেড ইনটু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইন কেস অফ ফায়ারফ্লাই, জোনাকি। তো সবাইতে কনভার্ট হয়, খালি থার্মাল এনার্জিটা অতটাও কনভার্ট হয় না এই সমস্ত রেস্ট্রিকশনস এর জন্য। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনার্জি স্টোরেজ। এটা তো তোরা জানিস এটিপি কি কি কাজে ইউজ হয়, নানান রকম আছে। মেমব্রেনের ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কোনো মলিকিউলকে পাম্প করে ঢোকাতে হবে বা বের করতে হবে। একটা সেল এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেলুলার মোশন তো হয়, মোস্ট ফেমাস এক্সাম্পল হচ্ছে মোশন অফ স্পার্ম। এছাড়াও মানে ওটা সব থেকে লং রেঞ্জ মোশন, কিন্তু ছোটখাটো এলাকার মধ্যেও সেলুলার মোশন আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা যেটা ফ্লো করে, হ্যাঁ, তো এবং মানে অক্সিজেন ক্যারি করে। তো সেগুলোর জন্য মানে এই যে সেলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার জন্য এদের কিছু ডানা বা কিছু হাত পা লাগবে। দে আর মেনলি পলিমার্স। এই পলিমারগুলো তৈরিতে এটিপির এনার্জিটা কাজে লাগে। তাছাড়া যে আমাদের সব রকমের যে মাসেল মোশন হয় আমাদের, সেগুলোর জন্য যে মোটরগুলো এগুলোকে চালায়, সেই মোটরের এনার্জি লাগবে। মানে এটিপি হচ্ছে আমাদের শরীরের ব্যাটারি, ঠিক আছে, এনার্জি স্টোরেজ ইউনিট। এখন এই এনার্জেটিক্সটা মানে বায়োলজিক্যাল সিস্টেমের এনার্জেটিক্সটা আলাদা করে ডিসকাস করা এতটা ইম্পর্টেন্ট কেন? এনার্জেটিক্সের দিক থেকে ভাবতে গেলে বায়োলজিক্যাল সিস্টেমগুলো মানে অন্যান্য সিস্টেমের থেকে আমাদের এভরিডে লাইফে যে ধরনের মেশিন আমরা দেখছি বা যা দেখছি ঘটনা, সেগুলোর থেকে বায়োলজিক্যাল সিস্টেমগুলো আলাদা এনার্জেটিক্সের দিক থেকে। এই ইউনিকনেসটা কেন? বিকজ আমরা যদি ফোর্সগুলোকে নিয়ে একটু ভাবি, তাহলে ফোর্সগুলোকে মানে ডিটারমিনিজমের দিক থেকে দুভাবে ভাগ করা যায়। একটা ডিটারমিনিস্টিক ফোর্স আর একটাকে বলা যায় র্যান্ডম ফোর্স। ডিটারমিনিস্টিক ফোর্স বলতে আমরা কি বোঝাচ্ছি, সেই ফোর্সগুলোকেই বোঝাচ্ছি যেই ফোর্স অ্যাপ্লাই করলে মোশনটা মানে একদম নির্দিষ্টভাবে প্রেডিক্ট করা যায়, যেমন কোনো একটা মেকানিক্যাল ফোর্স, যেমন কোনো একটা ইলেকট্রিক্যাল ফোর্স। এই ফোর্সগুলো ডিটারমিনিস্টিক, কারণ আমি এখানে একটা ধর এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, তা আমি যদি এখানে একটা চার্জ রাখি প্লাস কিউ, তাহলে এই মানে এটাকে যদি আমি ধরে রাখি, তাহলে এই যে ছোট চার্জটা আছে ও ডিটারমিনিস্টিক্যালি এই লাইন বরাবর এই দিকেই যাবে, এটা ফিক্সড যে কোন দিকে যাবে এবং কি অ্যাক্সিলারেশন নিয়ে যাবে, তার স্পিড কি হবে কিছুক্ষণ পর, এগুলো সবই ডিটারমাইন করা যায়। সো ইট ইজ এ ডিটারমিনিস্টিক ফোর্স। কিন্তু ইন কন্ট্রাস্ট থার্মাল ফোর্স, এইটা কিন্তু ডিটারমিনিস্টিক নয়। আমরা কোনো একটা জিনিসকে হিট করলাম, তার ফলে সে যে কখন কোন দিকে কিভাবে যাবে এটা কিন্তু বেসিক্যালি র্যান্ডম। থার্মাল আমরা এটুকুই জানি যে থার্মাল ফোর্স, কাউকে হিট করা হয়েছে, তার টেম্পারেচার টি, তাহলে তার এনার্জি হবে অফ দি অর্ডার অফ কেটি। এই কেটির আন্ডারে ও কিন্তু অনেক কিছু করতে পারে, ও চলতে পারে, যে কোনো একটা দিকে চলতে পারে, ওর রোটেশন হতে পারে, ও ঘুরে যেতে পারে, ওর ভাইব্রেশন হতে পারে, anything can happen. So thermal forces are basically
নন ডিটারমিনিস্টিক বা র্যান্ডম ফোর্স, সব থেকে ভালো ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এবার এই ফোর্সগুলো মানে ফোর্সগুলোর ভ্যালু ডিপেন্ডস অন দ্য সিস্টেম সাইজ, মানে ফোর্সগুলো বা এই ফোর্সগুলোর করেসপন্ডিং যে এনার্জিগুলো, সেই মানে স্ট্যান্ডার্ড যে প্রসেস, ধর একটা মেকানিক্যাল প্রসেস, সেই মেকানিক্যাল প্রসেসে কতটা এনার্জি থাকবে। যেমন ধর একটা রডকে আমি বেন্ড করছি, যেটার মানে লেংথ ইস টু হাইট, এই রেশিওটা হচ্ছে 20:1, লেংথ ইস টু ব্রেডথ, এই রেশিওটা হচ্ছে 20:1। এই রডটাকে আমি বেন্ড করছি, তো এই রডটাকে বেন্ড করতে, এটা তো একটা মেকানিক্যাল কাজ, দিস ইজ আ মেকানিক্যাল ওয়ার্ক। বা একটা স্ফেরিক্যাল শেল, তার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ঠিক আছে। বা একটা কোনো অ্যাটম বা মলিকিউলের মধ্যে কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে, বা কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সেটা কি, সেটা কেমিক্যাল এনার্জি। এই এনার্জির টিপিক্যাল ভ্যালু, সেটা নিশ্চয়ই অবজেক্টের সাইজের উপর ডিপেন্ড করবে। এটা তো তোরা দেখেইছিস, অ্যাটলিস্ট এটা তো মনেই আছে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যখন আমরা ক্যালকুলেট করি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডিপেন্ডস অন দ্য রেডিয়াস অফ দ্য শেল। একই রকম ভাবে এই যে ক্যান্টিলিভার তোরা পড়েছিলি, সেখানেও যে এনার্জিটা ছিল, ওখানেও দেখবি সাইজের একটা রোল আছেই। তো যত সাইজ বাড়ে তত এই ইনভলভড এনার্জির পরিমাণটা বাড়ে, যত ছোট সাইজে যাব তত পরিমাণটা কমবে, ঠিক আছে। আর কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আর কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে এই ডিপেন্ডেন্সটা আবার উল্টো। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আর বেন্ডিং অফ আ রড বা ফ্র্যাকচার অফ আ রড, মানে যেগুলো মেকানিক্যাল প্রসেস, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10⁻⁻15 মিটার থেকে আমরা 1 মিটারের দিকে গেলাম, তাতে এনার্জিটা 10⁻30 থেকে 10⁻10 অব্দি বাড়ে। থার্মাল এনার্জি অবজেক্টের সাইজের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। টেম্পারেচার থাকলে ওর একটা টিপিক্যাল এনার্জি ও তাকে দেবে, ডাজন্ট ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। কেমিক্যাল এনার্জি, যখন প্রোটন বা নিউক্লিয়ার ফোর্স, প্রোটন নিউট্রন ওই লেভেলে যখন আমি বন্ড ফরমেশনের কথা ভাবছি, বা আরেকটু বড় হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে ভাবছি, মলিকিউলের ক্ষেত্রে ভাবছি, কোনো একটা মানে পোটেনশিয়াল বক্সের মধ্যে ইলেকট্রনকে বাইন্ড করছি, এই ধরনের কেমিক্যাল এনার্জিগুলোর ক্ষেত্রে যত, এই ডিপেন্ডেন্সটা খুব ইন্টারেস্টিং, যত আমি সাইজটা বাড়াবো তত কেমিক্যাল এনার্জির পরিমাণটা কমতে থাকে। পুরো উল্টো, এই জিনিসটা টোটালি উল্টো। এই জিনিসটা বুঝতে তোদের এই এক্সপ্রেশনটা হয়তো হেল্প করবে, n² π² h² বাই 2m k², ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি ইন আ পার্টিকেল ইন আ বক্স। সাইজ যত বাড়াবো এই এনার্জিটা তত ফল করবে। এবার তোদের মনে হতে পারে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির ক্ষেত্রে আরটা তো সবসময় নিচে থাকে, কিন্তু সঙ্গে এটাও মনে রাখতে হবে যে উপরে মাস আছে, যত সাইজে বাড়ছে তত তো মাসটাও বাড়ছে। এবার যদি একটু মনে করে দেখিস যে মাসটাকে আমি যদি ভলিউম ইনটু ডেনসিটি এই টার্মে নিয়ে আসি, তাহলে কিন্তু রেডিয়াসটা আর নিচে থাকে না, কেননা ভলিউম কিন্তু ইট ইজ প্রপোর্শনাল টু আর কিউ, তাই এফেক্টিভলি রেডিয়াসটা উপরে উঠে যায়। তো কেমিক্যাল বন্ডিং মানে কেমিক্যাল এনার্জি সাইজের সঙ্গে সঙ্গে কমে, মেকানিক্যাল এবং ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, থার্মাল এনার্জি মোরলেস একই থাকে। এবং একটা দারুণ জিনিস, যেটা কোইন্সিডেন্স বলবো না কি বলবো জানি না, সেটা হচ্ছে এই রিজিয়নটাতে সব রকম এনার্জির কন্ট্রিবিউশন কাছাকাছি। মানে আমি যদি এনার্জি কম্পেয়ার করি, তাহলে যখন আমি 1 মিটার সাইজের কোনো একটা পার্টিকেলকে স্টাডি করছি,
তখন যেমন আমি কি বলবো যে মেকানিক্যাল এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি এখানে বেশি ইম্পর্টেন্ট বা ভ্যালুটা বড়, বা ওটা বেশি ম্যাটার করবে, বা ওটাকে বেশি মানে স্টাডি করতে হবে। যখন আমি নিউক্লিয়ার লেভেলে চলে যাব তখন যেমন আমি কোয়ান্টাম মেকানিক্যাল বন্ড ফর্মেশনটাকেই গুরুত্ব দেবো, মানে কেমিক্যাল বন্ড মানে এক প্রকারের কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা, তখন আমি ওটাকেই কিন্তু বেশি গুরুত্ব দেবো রাদার দেন মেকানিক্যাল বা ইলেকট্রোস্ট্যাটিক। যদিও এখানে কুলম্ব ফোর্সেরও একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা আমরা যাচ্ছি না, আমরা একটু ব্রড সেন্সে দেখছি, মানে একটা স্ফেরিক্যাল শেলের এনার্জি সেই সেন্সে দেখছি। আর এটা তো ব্যাপার যে যখন একদম নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যাই তখন তো এমনিতেই ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির কোনো এক্সিস্টেন্স নেই, ওটা তো তখন ওখানে কাজই করে না, তখন তো ওখানে স্ট্রং ফোর্স, সেটা আবার একটা আলাদা জিনিস। হ্যাঁ, কিন্তু এই যে রিজিয়নটা আছে এখানে থার্মাল এনার্জি তার সঙ্গে কেমিক্যাল মেকানিক্যাল সবগুলোই খুব কাছাকাছি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার ক্যারেক্টারিস্টিকটা কি, 10⁻⁹ ন্যানোমিটার। বায়ো ফিজিক্সে বা মানে বায়োলজিতে মানে সেলুলার ইভেন্টগুলো যেই লেন্থ স্কেলে ঘটে সেগুলো জেনারেলি ন্যানোমিটার স্কেলই হয়। রিয়াকশনগুলো যে লেন্থ স্কেলে ঘটে বা যাদের মধ্যে ঘটে, যে কম্পোনেন্টগুলোর মধ্যে ঘটে, সেগুলো কিন্তু ন্যানোমিটার রেঞ্জেই হয়। তাহলে এখানে সমস্ত ধরনের এনার্জির কন্ট্রিবিউশন সেম তো বটেই, মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট হচ্ছে যে র্যান্ডম ফোর্স আর ডিটারমিনিস্টিক ফোর্স এদের কন্ট্রিবিউশন ইকুইভ্যালেন্ট। একটা জিনিস যদি ভাবি যে ডেইলি লাইফে আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি বা একটা কিছু সম্পর্কে আমরা বলছি বা যাই হোক, ধর আমি বললাম যে আমি একটা ফুটবলকে এখান থেকে ওখানে গড়িয়ে দিয়েছি, তার মোশন স্টাডি করার সময় তোরা মেকানিক্যাল ফোর্সটাকেই কনসিডার করবি। তোরা কি কখনো এটাও ভাববি যে এই ফুটবলের একটা থার্মাল এনার্জি আছে, তার ফলে ওর একটা র্যান্ডাম মোশন হতে পারে? ওটা ভাববি না। থার্মাল এনার্জি কি নেই? আছে, র্যান্ডাম মোশনও আছে, কিন্তু সেটা এতটাই তুচ্ছ, মানে যদি অর্ডারটা দেখিস 10⁻⁻20 জুল, আর এটা 10⁻10 জুল, তাহলে 10⁻10 জুলের কাছে -20 জুল ইজ নাথিং। তাই এটাকে আমরা বেসিক্যালি ইগনোর করি, সেজন্যই আমাদের ডেইলি লাইফ ইজ ডিটারমিনিস্ট। এটা ইগনোর করতে পারি ভাগ্যিস, ইগনোর করতে না পারলে সব উল্টোপাল্টা হয়ে যেত। কিন্তু বায়োলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে ডিটারমিনিস্টিক ফোর্স অ্যান্ড র্যান্ডম ফোর্স দে আর ইকুইভ্যালেন্ট, একই মাহাত্ম্য। তাহলে ডেইলি লাইফে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই করা যতটা প্রয়োজনীয়, মাইক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে আরো অনেক বেশি প্রয়োজনীয়। এবং ওই একই কারণে বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রেও স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা প্রবাবিলিটি কনসিডারেশন এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ থার্মাল মোশনটা ওখানে ভীষণ ইম্পর্টেন্ট, মানে as important as the mechanical forces and the electrostatic forces. ঠিক আছে, more about energetics in our next class.